আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে। আজ আপনাদের পড়ে শোনাবো নিমাই ভট্টাচার্যের লেখা ছোট গল্প আলোয় আলো। শুনতে থাকুন আজকের গল্প আলোয় আলো। দিন আসে, দিন যায়। আজকে স্মৃতি চাপা পড়ে, কখনো কখনো হারিয়ে যায়। কিন্তু মাঝে মাঝে এমন দিন আসে যখন সামনের চোখ দুটো দিয়ে শুধু পিছনের দিনগুলোই দেখা যায়, শুধু ফেলে আসা দিনগুলোর কথাই মনে পড়ে। ভাবতে হয়, ভালো লাগে। নতুন কিছু ভাবতে মন চায় না, ইচ্ছা করে না, হয়তো প্রয়োজনও হয় না। আজ আমার এমন একটা দিন, আমি থমকে দাঁড়িয়েছি, এগুচ্ছি না, এগুতে চাইও না। ঘুরে দাঁড়িয়ে পিছনের দিকে দেখছি, সব কিছু স্পষ্ট দেখতে পাচ্ছি, জীবন্ত দেখতে পাচ্ছি। 25 বছরের খুঁটিনাটি। অঞ্জলি পাশে শুয়ে ঘুমোচ্ছে। কাল অনেক রাত্রে ঘুমিয়েছে। ও আমার মতো রাত জাগতে পারে না। 9টা বাজলেই ওর বড় বড় দুটি চোখ ছোট হয়ে আসে। আমার বড় কষ্ট হয়। আমি ওকে একটু কাছে টেনে নিয়ে আদর করি, বলি, যাও শুয়ে পড়ো। তোমার বুঝি অনেক রাত হবে? না, আজ আর বেশি রাত করব না। আর 3-4 পাতা লিখলেই এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তাহলে একসঙ্গেই শোবো। অনেক করে বোঝাবার পর ও রাজি হয়, কিন্তু বলে, তুমি সময় সময় ডাকবে তো? কথা দি ডাকবো। অন্যদিন অঞ্জলি এমন সময় উঠে পড়ে, আজ ওঠেনি, ঘুমুচ্ছে। এত লম্বা ট্রেন জার্নি করে ও দারুণ ক্লান্ত হয়েছিল। তারপর অত রাত। আমি ওর ঘুম ভাঙাবো না। আমি একটু নড়াচড়া করলে ওর ঘুম ভেঙে যেতে পারে বলে চুপচাপ শুয়ে আছি। উঠছি না, ওকে দেখছি, দেখছি বাইরের আকাশ, ভাবছি 25 বছরের সব কিছু ভাবছি। তখন আমার জীবনে বসন্তকাল। আহমেদাবাদ থেকে বিএ পাশ করে বোম্বেতে এমএ পড়ছি। হস্টেলে থাকি, 2 দিন ছুটি পেলেই বাড়ি আসি। হিতেন আর নবীনের সঙ্গে কাকারিয়া লেকের ধারে বেড়াতে যাই। বেশ কাটছিল দিনগুলো। শুধু একটা দুঃখ, ইচ্ছা ছিল গুজরাটি নিয়ে পড়ব, অধ্যাপক হব। কিন্তু ভর্তি হলাম ইংরেজিতে। নানা জনের পরামর্শের কাছে আমার ইচ্ছা হেরে গেল। তবু আমি হার স্বীকার করলাম না। সারা দিন রাত গুজরাটি পড়ি, একটু আধটু লিখি। বসন্ত বড় বিশ্বাসঘাতক, কখন আসে কখন যায় তার ঠিক ঠিকানা নেই। মানুষের মনের বাঁধনই ঢিলে করে দিয়ে পালিয়ে যায়। আমার মনে তখন অনেক স্বপ্ন, চোখে নানা রঙের মেলা। কিন্তু বসন্ত এসে পালিয়ে গেল। বাবা মারা গেলেন। আমি বোম্বে ইউনিভার্সিটি ছেড়ে রেবতী বাজারের দোকানে বসতে শুরু করলাম। ছোট্ট স্টেশনারি দোকান। এই দোকানের উপরেই 3টি ছোট ছোট ভাই বোনের লেখাপড়া, আমার আর মার জীবিকা। রোজ সকালে যাই, ফিরে আসি রাত্রে। ভাবি কিছু পড়বো, কিছু লিখবো, কিন্তু পারি না। ঘুমে চোখ বুজে আসে, খেয়েই শুয়ে পড়ি। রোজ, মাসের পর মাস। দোকানদারি করতে ভালো লাগতো না, মন বসতো না। মনে হতো আমি যেন হারিয়ে যাচ্ছি, নিঃশেষ হয়ে যাচ্ছি। শোকেসের উপর ভর দিয়ে চুপচাপ বসে থাকতাম, প্রায় প্রাণহীন একটা জড় পদার্থের মতো। শুধু খদ্দের এলে জাপানি পুতুলের মতো নড়াচড়া করতাম। তেল, সাবান, চুলের ফিতে, শেভিং ব্রাশ, সেফটি পিন শোকেসের উপর ছড়িয়ে দিতাম, দাম বলতাম। কোনো কোনো খদ্দের ভাবনা চিন্তা কিছু করতেন না। অনেক খদ্দের ভাবতেন আমি বেশি দাম নিচ্ছি, তাদের ঠকাচ্ছি। আমি বুঝতে পারতাম ওদের মনের কথা, কিন্তু কিছু বলতাম না, তর্কও করতাম না। মা বলেছিলেন,
দেখো বাবা, খদ্দেররা যেন রাগ না করেন। খদ্দেররা অসন্তুষ্ট হলে কিছুতেই দোকান চলবে না, আর তাহলে 5টি প্রাণী না খেয়ে মারা যাবে। ভয় নেই মা, আমি কারোর সঙ্গে রাগারাগি বা খারাপ ব্যবহার করব না। তুই তো ব্যবসা করতে চাস না, তাই ভয় হয়। কখন রাগারাগি করিস, কখন দোকান বন্ধ করে চলে আসিস। আমার বাবা অত্যন্ত সাধারণ হলেও সৎ লোক ছিলেন। রেবতী বাজারের অনেক ব্যবসাদারদের মতো বাবা লাখ টাকার মালিক না হয়েও সুখী মানুষ ছিলেন। কোনো হতাশা বা ব্যর্থতার গ্লানি ছিল না তার মনে। তাই তো মা বাবাকে অত্যন্ত ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। পরলোকগত স্বামীর স্মৃতি বিজড়িত ওই ছোট্ট স্টেশনারি দোকানটাকেও মা বড় ভালোবাসতেন। ভালোবাসত আমার ছোট ছোট 3টি ভাই বোন। কদাচিৎ কখনো ওরা মার সঙ্গে দোকানে গেলে বাবা হয়তো প্লাস্টিকের রঙিন স্কেল বা 2-4টে টফি বা ওই রকম সামান্য কিছু দিলে ওরা আনন্দে খুশিতে ফেটে পড়ত। আমি কলেজ থেকে বাড়ি এলে ওরা চড়ুই পাখির মতন কিচির মিচির করে আমাকে ঘিরে ধরে ওইসব দেখাতো। স্কুলে নিচু ক্লাসে পড়বার সময় কখনো কখনো বাবার সঙ্গে দোকানে গেলেও পরে আমি দোকানে যেতে চাইতাম না, ইচ্ছে করতো না, ভালোও লাগতো না। ওরা 3জনে দোকানে যাবার নাম শুনলেই নাচতে শুরু করত। ভিতরের ঘরে বড় ট্রাঙ্ক থেকে ভালো ভালো জামা কাপড় বের করত। বাবা মারা যাবার পর আমি যখন দোকানে বেরোতে শুরু করলাম, তখন ওরা কেউ যেত না, যেতে চাইতো না। বোধহয় ভয় করত, বোধহয় ভাবতো আমি রাগ করব। মাও কিছু বলতেন না। হঠাৎ একদিন দেখলাম গনু একটা ভাঙা স্কেল দিয়ে খাতায় লাইন টানছে। বড় কষ্ট হলো। মনে হলো ওরা পিতৃহীন হয়েছে ঠিকই, কিন্তু অনাথ তো নয়। মা, আজ তুমি গনুদের নিয়ে একবার দোকানে আসবে? না বাবা, আমি দোকানে যাব না। কেন মা? দোকানে গেলেই যে পুরনো স্মৃতিমান মনে পড়বে, কষ্ট হবে। মা তা স্বীকার করতে পারলেন না। বললেন, অতটা পথ আর হাঁটতে পারি না বাবা। হাঁটতে না পারলে সাইকেল রিক্সা করে যেও। না না, রিক্সা করে যাতায়াত করা মানেই 1.5টা টাকা। বলু আর মিনু স্কুল সকালে, ওরা বাড়ি ছিল না। আমি গনুকে ডেকে বললাম, স্কুল থেকে এসে একটা রিক্সা করে মাকে নিয়ে তোরা দোকানে আসিস। ওরা এসেছিল। 3 ভাই বোনকে নতুন স্কেল, বড় বড় পেন্সিল আর টফি দিয়েছিলাম। সেদিন ওদের আনন্দ দেখে আমার চোখে প্রায় জল এসেছিল। মাকে 200 টাকার নোট দিয়ে বললাম, ওদের স্কুলে যাবার জামার ছিট কিনে নিও মা। মা আপত্তি করেছিলেন, আমি কিন্তু শুনিনি। জোর করেই মাকে ছিট কিনতে পাঠিয়েছিলাম। দোকানে কোলগেট পেস্ট ফুরিয়ে গিয়েছিল। ভেবেছিলাম 1 ডজন পেস্ট কিনবো, কিন্তু হলো না। 2জন খদ্দের ফিরে গেলেন ঠিকই, তবে দুঃখ পেলাম না। বরং এতদিন পর ভাই বোন আর মাকে খুশি করতে পেরে মনে হলো সারা রেবতী বাজারে সব দোকানদারকে হারিয়ে দিয়েছি। সেই দিন রাত্রেই মাকে কথা দিই, এই দোকান আমি কোনোদিন ছাড়বো না মা। সত্যি ছাড়িনি। রেবতী বাজারের ওই ছোট্ট স্টেশনারি দোকান আমি ছাড়িনি, ছাড়তে পারিনি। প্রথম কিছুদিন দোকানদারি করতে ভালো লাগতো না ঠিকই, কিন্তু আস্তে আস্তে আমার মনের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলো। ভালোবাসলাম রেবতী বাজারকে, ভালো লাগলো অফুরন্ত জনস্রোতকে। যা ছোট, ক্ষুদ্র, সামান্য, সীমিত, তা বেশিক্ষণ বেশি দিন ভালো লাগে না। সীমাহীন আকাশ, উদার প্রান্তর, নিত্য প্রবহমান গঙ্গা, গোদাবরী, সিন্ধু, কাবেরী, উত্তুঙ্গ, হিমালয় যুগ যুগ ধরে ভালো লাগছে, লাগবেও। সবরমতীর জল শুকিয়ে যায়, কিন্তু রেবতী বাজারের মানুষের প্রবাহও গঙ্গা গোদাবরীর মতো নিত্য প্রবাহমান। এর যেন আদি অন্ত নেই। অঞ্জলি একবার পাশ ফিরল। একটা হাত আমার উপর এসে পড়ল। ঘুমিয়ে ঘুমিয়েও কি ও আমার উপর নির্ভর করে?
অঞ্জলির হাতের উপর আমার দুটো হাত রাখলাম, মনে মনে বললাম, অঞ্জু, রেবতী বাজারের ওই জনস্রোতকে যদি ভালো না বাসতাম, তাহলে কি কোনো দিন তোমার দেখা পেতাম? না, পেতাম না। গঙ্গার দুকুলে কত কলকারখানা, কিন্তু কারখানার চিমনির কালো ধোঁয়া দেখে যদি কেউ ফিরে আসে, তাহলে কি সে স্নিগ্ধ বটের ছায়ায় জীর্ণ মন্দিরের জাগ্রত বিগ্রহ দেখতে পায়? সেদিনের কথা মনে পড়লে হাসি পায়। কত সামান্য, কত সাধারণ সে ঘটনা। খদ্দের না থাকলে একটা না একটা নতুন পুরনো ম্যাগাজিন পড়ি, কখনো কখনো বা চেয়ে থাকি রাস্তার দিকে, মানুষ দেখি, কখনো বা গল্প উপন্যাসের বই পড়ি। খদ্দের এলেই হাতের বই ম্যাগাজিন ছড়িয়ে রাখি, খদ্দের চলে গেলেই আবার তুলে নিই, পড়ি। রেবতী বাজারের ওই ছোট্ট স্টেশনারি দোকানে বসে বসেই পুরনো দিনের স্বপ্ন দেখি। কখনো আমি অধ্যাপক, কখনো লেখক, গল্পকার ও ঔপন্যাসিক, রমনলাল, বসন্তলাল দেশাইয়ের মতো জনপ্রিয় ঔপন্যাসিক, ধূমকেতুর মতো জনপ্রিয় গল্প লেখক। শুধু ভাবি আর পুরনো বিস্মি সাদি বা গুজরাটের গল্প উপন্যাস বারবার পড়ি, খদ্দের না থাকলেই পড়ি। মেয়েটি অনেককাল ধরেই আমাদের দোকানের খদ্দের। নাম ধাম জানি না, কোথায় থাকে কি করে কিছুই জানি না, জানার দরকার হয়নি, আগ্রহ হয়নি, শুধু মুখটা পরিচিত। পুরনো খদ্দের বলে খাতির করি। মেয়েটি সেদিনও এসেছে। তেল, সাবান, চুলের ফিতে, মুখে মাখার ক্রিম, পেটিকোটে লাগাবার লেস কিছুই চাইল না। দোকানে এসেই বলল, যখনই আপনার দোকানে আসি তখনই আপনাকে এই দুটো ম্যাগাজিন নিয়ে ভাবতে দেখি। কি ব্যাপার বলুন তো? আমি হাসলাম। খদ্দের না থাকলে একটু উল্টে পাল্টে দেখি। আর কোনো কাগজ তো কখনো আপনার হাতে দেখি না। এইবার একটু হাসলো মেয়েটি। আপনার হাতে সবসময় বিস্মি সাদি থাকে বলে আমরা আপনার দোকানের নাম দিয়েছি বিস্মি সাদি। খুব মজা লাগলো, হাসলাম। সেদিন কিছু না বললেও বেশি দিন চেপে রাখতে পারিনি। একদিন স্বীকার করলাম, জানেন, সারা জীবন ধরে ভেবেছি আমি অধ্যাপক হব, লেখক হব, কিন্তু হলো না, হেরে গেলাম। ওমা, কেন? বাবা মারা গেলেন। মারা গেলেন বলেই এমএ পড়তে পড়তেই দোকানে বসতে হলো। অধ্যাপক হতে পারলেন না বলে কি লেখকও হতে পারবেন না? রেবতী বাজারে বসে দোকানদারি করলে কি গল্প উপন্যাস লেখা যায়? গল্প উপন্যাস লিখতে হলে বুঝি রাজপ্রাসাদে থাকতে হয়? বড় বড় চোখ দুটো তুলে সোজাসুজি আমার দিকে তাকিয়ে বলল মেয়েটি, মানুষের মাঝখানে থেকে মানুষের সুখ দুঃখ যে সত্যি করে উপলব্ধি করে, সেই তো গল্প লিখতে পারে, উপন্যাস লিখতে পারে। ওই একটা চাবুকের ঘা খেয়েই আমি সোজা হয়ে দাঁড়ালাম। ঠিক 3 মাস পরে গুজরাটে আমার প্রথম গল্প বেরুলো, রেবতী বাজার। নিজের নামে লেখার সাহস হলো না, লিখলাম ছদ্মনামে। ঠিক 2 দিন পর মেয়েটি এসে হাজির, মুখে চাপা হাসি, চোখে একটা কৌতুকের ইঙ্গিত। কি দেব বলুন? প্রথম গল্প হলেও খুব ভালো হয়েছে। তার মানে? আপনি লিখুন, লিখুন, মন দিয়ে লিখুন, একদিন আপনি সত্যি নাম করবেন। ঠিক 25 বছর আগেকার কথা, কিন্তু কিছু ভুলিনি। এসব কথা কি কেউ ভুলতে পারে? আমি ভুলিনি, ভুলব না সেসব দিনের কথা, স্মৃতি। তোমার ওই চাবুকের বাড়ি পিঠে না পড়লে সারা জীবনই আমি রেবতী বাজারের দোকানদারি করতাম আর চোরের মতন লুকিয়ে লুকিয়ে দীর্ঘশ্বাস ফেলতাম। যে রেবতী বাজারকে ঘেন্না করতাম, যে রেবতী বাজারে দোকানদারি করবার জন্য অহর্নিশি মনে মনে চোখের জল ফেলতাম, সেই রেবতী বাজারে দোকানদারি করতে করতেই আমি গল্প লিখলাম, উপন্যাস লিখলাম, সাহিত্যিক হলাম। অঞ্জু,
তোমার ওই চাবুকের ঘা না খেলে হয়তো বেশি দিন দোকানদারি করতেও পারতাম না। মার কাছে যে প্রতিজ্ঞা করেছিলাম, বোধহয় তার সম্মান রাখতে পারতাম না, হয়তো ব্যর্থ হতাম। ওই ছোট ছোট 3টি ভাই বোনের মুখে হাসি ফুটিয়ে রাখতে পারতাম না। এই 25 বছরে কত কি ঘটল। মা মারা গিয়েছেন, মিনুর বিয়ে হয়েছে, 2টি ভাই লেকচারার। অঞ্জুর সঙ্গে আমার বিয়ে হলো, 2টি ভাইয়েরও বিয়ে দিলাম। সেই ছোট্ট মিনুর মেয়েই আজ কত বড় হয়ে গেছে। গনু আর বলুর 3টি ছেলেই কি দারুণ গুন্ডা হয়েছে। যখনই আমেদাবাদে আসে, রোজ আমার সঙ্গে দোকানে আসবে আর সারাদিন টফি চকোলেট খাবে। বাচ্চাদের অত মিষ্টি খাওয়া খারাপ, আমি কিন্তু বাধা দিতে পারি না, বেশ মজা লাগে। শুধু আমাদেরই কোনো ছেলে মেয়ে হলো না। তুমি কখনো এ কথা বলবে না তো? অঞ্জু আমাকে শাসন করে। তোমার লেখা ওই বইগুলোই আমাদের ছেলে মেয়ে। কাল অত রাত্রে শুয়েও এত ভোরে ঘুম ভেঙে গেল। আমার জীবনে এমন দিন যে কোনোদিন আসবে তা আমি কল্পনাও করিনি, কিন্তু তবু এলো, এসেছে। সন্ধ্যের পর বিজ্ঞান ভবনের বিরাট মঞ্চে আমি সারা দেশের শ্রেষ্ঠ সাহিত্যিকের সঙ্গে রাষ্ট্রপতির পাশে বসব। রেবতী বাজার উপন্যাসের জন্য আমি সাহিত্য একাডেমির পুরস্কার পাব। মঞ্চের পর্দা এখনো ওঠেনি। আমরা যারা সাহিত্য একাডেমির পুরস্কার পাব বসে আছি। মাঝখানের 2টি চেয়ার খালি। সাহিত্য একাডেমির সভাপতি আর রাষ্ট্রপতি বসবেন। অঞ্জলি প্রায় আমার সামনাসামনি অডিয়েন্সের মধ্যে বসে আছে। রাষ্ট্রপতি এলেই এই মোটা ভেলভেটের পর্দা উঠবে আর সবাই সামনের দিকে চেয়ে থাকব। রেবতী বাজারের যে নোংরা মানুষগুলোর মধ্যে দোকানদারি করতে করতে আমি সাহিত্যিক হয়েছি, যাদের সুখ দুঃখের কথা লিখে আমি আজকে এই পুরস্কার পাব, সম্মান পাব, তাদের এখানে না পেলেও অনেক নতুন মানুষ দেখব আমার অঞ্জুকে, যার চাবুকের ঘা খেয়ে রেবতী বাজারকে ভালোবেসেছি, সাহিত্যিক হয়েছি, যার ভালোবাসায় আমি রাজপ্রাসাদে বাস না করেও রাজা হয়েছি। ও নিশ্চয়ই গর্বে আনন্দে মিটমিট করে হাসবে, আমিও একটু একটু হাসব। হাসতে হাসতে ওকে ভালোবাসবো, কৃতজ্ঞতা জানাবো। পর্দা উঠেছে, আমরা উঠে দাঁড়িয়েছি। সাহিত্য একাডেমির সভাপতি রাষ্ট্রপতিকে নিয়ে মঞ্চে উঠছেন। উঠলেন, ওই তো আস্তে আস্তে এগিয়ে আসছেন। চেয়ারে বসবেন। বসলেন, আমরা বসলাম। সামনের দিকে তাকিয়েছি, কিন্তু কই, কাউকে তো দেখছি না। এত আলো যে সামনে কিছু দেখতে পাচ্ছি না, সব অন্ধকার, নিস্তব্ধ। অঞ্জুকে দেখছি না, কাউকে দেখছি না, একটা শব্দও শুনতে পাচ্ছি না, এমনকি নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজও শুনতে পাচ্ছি না। এ কি প্রেতপুরী? এখানে কি কেউ বেঁচে নেই? ভীষণ অস্বস্তি বোধ করছি। অঞ্জু, অঞ্জু আছে তো? নাকি আমি হাসছি বলে ও রাগ করে চলে গেল? রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিচ্ছেন সাহিত্যিকরা। এক্ষুনি আমিও নেব, নিতে হবে। হ্যাঁ, ওই তো আমার নামও ঘোষণা করা হলো। ওই তো বলল, ফর হিজ আউটস্ট্যান্ডিং নভেল রেবতী বাজার। আমি উঠে দাঁড়িয়েছি, পুরস্কার নেব। বাবারে বাবারে বাবা, কি দারুণ আলো, ফ্লাড লাইটের আলো। আমি আলোয় আলোয় অন্ধ হয়ে গেলাম। আমি আলোয় আলোয় অন্ধ হয়ে গেলাম। পুরস্কার নিলাম, রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন করলাম। রাষ্ট্রপতি হাসলেন, কিন্তু আমি হাসতে পারলাম না। ঘুরে দাঁড়ালাম, মাথা নিচু করে প্রণাম করলাম গঙ্গা গোদাবরীর মতো নিত্য প্রবহমান জনস্রোতের উদ্দেশ্যে। রেবতী বাজারের মানুষগুলোর উদ্দেশ্যে মুখ তুলে চাইলাম,
অঞ্জুকে দেখব বলে, কিন্তু না, দেখতে পেলাম না। আমার চারপাশে আলো, সামনে শুধু অন্ধকার, জমাট বাঁধা অন্ধকার। না, আমি কোনো মানুষ দেখছি না, শুনছি না তাদের হাসি কান্না। হয়তো আর কোনো দিনই দেখব না, শুনব না। আমি যে সাহিত্য একাডেমির পুরস্কার পেলাম। এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই এখানে লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার। আর হ্যাঁ, আপনাদের পছন্দ অপছন্দ, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানান। আপনাদের মতামত অত্যন্ত মূল্যবান, আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। ধন্যবাদ। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।